এখন আমরা শুরু করছি আমাদের পঞ্চম অধ্যায় শ্বসন এবং শ্বাসক্রিয়া। আমরা প্রথমেই জানবো শ্বসন কি। শ্বসন হচ্ছে আমরা যে অক্সিজেন গ্রহণ করছি প্রতিনিয়ত, সে অক্সিজেন যে প্রক্রিয়ায় আমাদের দেহে যায় এবং প্রত্যেকটা কোষে পৌঁছায় এবং কোষের খাদ্য সেই অক্সিজেন দ্বারা জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং সেই কার্বন ডাইঅক্সাইড আবার যে প্রক্রিয়া আমাদের দেহ থেকে নিঃসৃত হয়, এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলছি হচ্ছে শ্বসন। শ্বসন অর্থাৎ যদি সোজা কথায় বলি তাহলে অক্সিজেন গ্রহণ, খাদ্য জারণ, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়া এবং সেই কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে নিঃসৃত হয় হচ্ছে শ্বসন। এখন শ্বসনে যেই তন্ত্র আমাদের সাহায্য করে সেটা হচ্ছে শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র বেশ কয়েকটি অংশ নিয়ে গঠিত। শ্বসনতন্ত্রের প্রথম অঙ্গই হচ্ছে আমাদের নাক বা সম্মুখ নাসারন্ধ্র। এবং এই সম্মুখ নাসারন্ধ্রের পরে আছে হচ্ছে ভেস্টিবিউল। এখন দেখেন এই সম্মুখ নাসারন্ধ্রে কিন্তু নেজাল সেপ্টাম বা নাসা ব্যবধায়কের মাধ্যমে দুটি নাসারন্ধ্রের বিকাশ ঘটেছে। আমরা তো জানি যে আমাদের নাক একটাই, কিন্তু আমাদের নাকের রন্ধ্র কিন্তু দুইটা, আর এইটার কারণ হচ্ছে নেজাল সেপ্টাম বা নাসা ব্যবধায়ক। এখন সম্মুখ নাসারন্ধ্রের পরে হচ্ছে ভেস্টিবিউল, ভেস্টিবিউলের পরে হচ্ছে নাসা গহ্বর এবং নাসা গহ্বরের পরে আছে হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র এবং পশ্চাৎ নাসারন্ধ্রের পরে আছে হচ্ছে নাসা গলবিল এরপরে আছে স্বরযন্ত্র। এখন এই যে ভেস্টিবিউলে কিন্তু অলফ্যাক্টরি কোষ নামক এক ধরনের কোষ থাকে যা কিনা ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। অর্থাৎ আমরা ঘ্রাণ যে গ্রহণ করি, ঘ্রাণ নেই, সেটা কিন্তু এই অলফ্যাক্টরি কোষের জন্যই হয়। এবং পশ্চাৎ নাসারন্ধ্রের আরেকটা নাম হচ্ছে কোয়ানা। স্বরযন্ত্রের থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড়, একে অ্যাডামস অ্যাপল বলে। এবার আসি আমরা স্বরযন্ত্রে। স্বরযন্ত্রে 3 ধরনের তরুণাস্থি থাকে, যথা থাইরয়েড, ক্রাইনয়েড এবং অ্যারিটিনয়েড। এর মধ্যে এই থাইরয়েড গ্রন্থিটা পুরুষে একটু উঁচু হয়ে থাকে এবং বাইরে থেকে দেখা যায়। অর্থাৎ এই থাইরয়েড গ্রন্থিটা হচ্ছে তরুণাস্থিটা হচ্ছে সবচেয়ে বড়, গ্রন্থি বলেছি আমি, তরুণাস্থি হবে সবচেয়ে বড় এবং পুরুষে এদেরকে বাইরে থেকে দেখা যায়, তাই এদেরকে অ্যাডামস অ্যাপেল বলে। স্বরযন্ত্রের পরে আমাদের আছে হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া 15 থেকে 20টি তরুণাস্থি নির্মিত অর্ধবলয়ে নির্মিত এবং এই অর্ধবলয়গুলো হচ্ছে সি আকৃতির। অর্থাৎ আমাদের ট্রাকিয়াটা কিন্তু দেখতে এরকম। আর এই ট্রাকিয়ার জন্যই কিন্তু ফুসফুস চুপসে যায় না এবং বায়ু ভালোভাবে ট্রাকিয়ার মধ্যে দিয়ে ফুসফুসে পৌঁছাইতে পারে। এই ট্রাকিয়া ফুসফুসে প্রবেশ করার আগে 2টা অংশে বিভক্ত হয়, যেটাকে আমরা বলছি ব্রঙ্কাই। এবং ব্রঙ্কাই ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। আমাদের ফুসফুসটা দেখতে কিন্তু এইরকম কিছুটা। এবং ফুসফুসের এই অবতল অংশটাকে বলছি আমরা হাইলাম, এবং এই হাইলাম দিয়েই ব্রঙ্কাই ফুসফুসে প্রবেশ করে।
ডান ফুসফুস। এবার আসি আমরা ফুসফুসে। ফুসফুস হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের সবচাইতে বড় অঙ্গ, এবং ফুসফুসকে দুইটি ফুসফুস হচ্ছে দুইটি, ডান ফুসফুস এবং বাম ফুসফুস। ডান ফুসফুস 3 লোব বিশিষ্ট এবং বাম ফুসফুস 2 লোব বিশিষ্ট। এবং ফুসফুস হচ্ছে প্লিউরাল পর্দা নামক এক ধরনের পর্দা দ্বারা আবৃত থাকে, এবং প্লিউরাল পর্দা এবং ফুসফুসের মাঝখানে যে অংশটা থাকে সেটাকে আমরা বলছি প্লিউরাল স্পেস। এই যে ফুসফুস দ্বিস্তরী প্লিউরাল পর্দা দ্বারা আবৃত। প্লিউরাল পর্দাটা কিন্তু দ্বিস্তরী। ডান ফুসফুসে 10টি এবং বাম ফুসফুসে 8টি সেগমেন্ট থাকে। এই যে আমরা ফুসফুসকে 3 লোব এবং 2 লোব বিশিষ্ট বললাম, এই লোবগুলো আবার বিভক্ত হয়ে সেগমেন্ট তৈরি করে, এবং ডান ফুসফুসে থাকে হচ্ছে 10টি সেগমেন্ট এবং বাম ফুসফুসে থাকে হচ্ছে 8টি সেগমেন্ট। ফুসফুসের প্রধান কাজ কি? সেটা হচ্ছে অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া। এছাড়াও ফুসফুসের কাজের মধ্যে আছে ফুসফুসীয় টিস্যু সেরোটোনিন ও হিস্টামিন সংরক্ষণ করে এবং বিমুক্ত করে। হিস্টামিন হচ্ছে আমাদের অ্যালার্জি প্রতিরোধক এক ধরনের রাসায়নিক, এবং ব্রাডিকিনিন ও প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষ এবং দেহ থেকে অপসারণ করে। এখন একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ষড়যন্ত্রের উপরে এপিগ্লোটিস এবং অভ্যন্তরভাগে 6টি স্নায়ুরজ্জু বা ভোকাল কর্ড থাকে, এবং এই ভোকাল কর্ডের জন্য কিন্তু মানুষ আওয়াজ সৃষ্টি করে এবং কথা বলতে পারে। এরপর আসি অ্যালভিওলাসে। অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের গঠন এবং কার্যকরী একক। অ্যালভিওলাস হচ্ছে বায়ুথলি। অ্যালভিওলাসের আরেক নাম হচ্ছে বায়ুথলি। এটি আঙ্গুরের থোকার ন্যায় অনেকগুলো থোকা সৃষ্টি করে পুরো ফুসফুস জুড়ে অবস্থিত। এরকম অনেকগুলো থোকার ন্যায় করে ফুসফুসে অবস্থিত থাকে, এবং এই অ্যালভিওলাসের মাধ্যমেই কিন্তু গ্যাস বিনিময় হয়, অর্থাৎ অ্যালভিওলাস গ্যাস বিনিময়ের তল গঠন করে। কিভাবে অ্যালভিওলাস গ্যাস বিনিময় করছে সেটা হচ্ছে অ্যালভিওলাসের এটা একটা অ্যালভিওলাস। অ্যালভিওলাসের চারপাশে কিন্তু কৈশিক জালিকা থাকে, এবং কৈশিক জালিকা রক্ত নিয়ে আসে। এই রক্ততে থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং ফুসফুসে এই যে অক্সিজেন সমৃদ্ধ বায়ু আসলো, অ্যালভিওলাসে থাকে হচ্ছে অক্সিজেন। তাহলে ব্যাপন প্রক্রিয়ায় এই অক্সিজেন কৈশিক জালিকায় চলে যায় এবং কার্বন ডাইঅক্সাইড কৈশিক জালিকা থেকে অ্যালভিওলাসে চলে আসে। এইভাবে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান ঘটে। অ্যালভিওলাসের প্রাচীর ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধারণ করে। আমরা এর আগের অধ্যায়ে বলেছি যে প্রত্যেকটা অঙ্গাণুতে বলা যায় এক ধরনের রোগ প্রতিরোধ সৃষ্টিকারী কোষ থাকে, যেটাকে আমরা বলি ম্যাক্রোফেজ, এবং প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অঙ্গে এই ম্যাক্রোফেজের কিন্তু নাম ভিন্ন ভিন্ন। যেমন যকৃতে আমরা বলেছিলাম কাফ্ফার কোষ, আর এই কোষটাই অ্যালভিওলাসে যখন থাকে তখন সেটাকে আমরা বলছি ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এখন দেখেন, অ্যালভিওলাসের প্রাচীরে সেপ্টাল কোষ থাকে, যা থেকে সারফেক্টেন্ট নামক ডিটারজেন্ট খরিত হয়, এবং এই সারফেক্টেন্ট নামক ডিটারজেন্ট খরিত হয় বলে ফুসফুসে কিন্তু কোনো ঘর্ষণের সৃষ্টি হয় না, অর্থাৎ বায়ুথলিতে কোনো ঘর্ষণের সৃষ্টি হয় না। এবং 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, অর্থাৎ 23 সপ্তাহ পর্যন্ত শুধুমাত্র এই বৈশিষ্ট্যটার জন্য 23 সপ্তাহ পর্যন্ত মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্ব হিসাবে বিবেচনা করা হয় না। আর এই জন্য অনেক দেশে কিন্তু গর্ভধারণের 24 সপ্তাহের আগ পর্যন্ত গর্ভপাত আইনিভাবে স্বীকৃত। প্রতিদিন প্রায় 400 থেকে 500 মিলি পানি নিঃশ্বাসের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়।
ফুসফুসের কিন্তু অনেকগুলো কাজ আছে, তার মধ্যে নিঃশ্বাসের কিন্তু অনেকগুলো কাজ আছে। তার মধ্যে একটা হচ্ছে এই তো পানি বের করে দেওয়া। যদি এই পানি বের করে না দিত তাহলে কিন্তু আমাদের শরীরে পানির আধিক্য দেখা যেত। পানির আধিক্যও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। প্রশ্বাস একটি সক্রিয় পদ্ধতি এবং নিঃশ্বাস একটি নিষ্ক্রিয় পদ্ধতি। আমরা সক্রিয় পদ্ধতি বলতে কি বুঝি, যে পদ্ধতিতে কোনো এটিপি খরচ হয় না, সক্রিয় পদ্ধতিতে এটিপি খরচ হয়, অর্থাৎ বিপাকীয় শক্তি লাগে। এবং নিঃশ্বাস একটি নিষ্ক্রিয় পদ্ধতি, এক্ষেত্রে কোনো এটিপি খরচ হয় না, অর্থাৎ এটিতে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। এখন আমরা আসি হাঁচি, কাশি এবং খাদ্য গলাধকরণে। হাঁচি হয় হচ্ছে অ্যালফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে, কাশি ভেগাস স্নায়ুর মাধ্যমে এবং খাদ্য গলাধকরণ হয় হচ্ছে গ্ল্যাসোফেরিঞ্জিয়াল নামক স্নায়ুর মাধ্যমে। এই সবগুলোই কিন্তু আমাদের শ্বসন অঙ্গের সাথে যুক্ত। মস্তিষ্কের 4টি কেন্দ্র থেকে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়, যাদেরকে শ্বাসকেন্দ্র বলে। 5% কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড রূপে পরিবাহিত হয়। আচ্ছা দেখেন, এই যে আমাদের শরীরে অক্সিজেন দিয়ে খাদ্য জারিত হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু 3 ভাবে শরীর থেকে রক্তের মাধ্যমে অ্যালভিওলাসে পৌঁছায়। তার মধ্যে একটা হচ্ছে কার্বনিক অ্যাসিড রূপে। মাত্র 5% কার্বন ডাইঅক্সাইড এভাবে অ্যালভিওলাসে পৌঁছায়, মানে শরীরের বিভিন্ন কোষ থেকে অ্যালভিওলাসে এই কার্বনিক অ্যাসিড রূপে পরিবাহিত হয়। কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে এই কার্বনিক অ্যাসিড উৎপন্নের ক্ষেত্রে। কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে কিন্তু এই কার্বনিক অ্যাসিডটা উৎপন্ন করে এবং এই বিক্রিয়াটাতেই প্রভাবক হিসেবে কাজ করে হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। এখন দেখেন 27% কার্বন ডাইঅক্সাইড কার্বামিনো যৌগ রূপে পরিবাহিত হয়। এটার আরেকটা নাম হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। এটা বলতে আমরা কি বুঝি, যে কার্বন ডাইঅক্সাইড যদি হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, সেটাকে আমরা বলছি কার্বামিনো যৌগ বা কার্বামিনো হিমোগ্লোবিন। এবং 27% কার্বন ডাইঅক্সাইড এভাবে পরিবাহিত হয়। এবং সবচাইতে বেশি কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় হচ্ছে বাইকার্বনেট রূপে, এবং সেটার পরিমাণ হচ্ছে 65%। বাইকার্বনেট হচ্ছে এই যে কার্বনিক অ্যাসিড, এই কার্বনিক অ্যাসিড হয় সোডিয়াম অথবা পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে বাইকার্বনেট যৌগ উৎপন্ন করে। যদি সোডিয়ামের সাথে যুক্ত হয় তাহলে আমরা সেটাকে বলছি সোডিয়াম বাইকার্বনেট, এবং পটাশিয়ামের সাথে যুক্ত হলে আমরা সেটাকে বলছি পটাশিয়াম বাইকার্বনেট। এই 2 ভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হতে পারে এবং হয় সবচাইতে বেশি কার্বন ডাইঅক্সাইড এই 2 যৌগের মাধ্যমেই পরিবাহিত হয়। হিমের 33.33% হচ্ছে লৌহ। এবার একটু আমরা হিমোগ্লোবিন সম্পর্কে আলোচনা করি। যদিও 4র্থ অধ্যায়ে আমরা হিমোগ্লোবিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমাদের এই অধ্যায়ে হিমোগ্লোবিন সম্পর্কে একটু জানা দরকার। সেটা হচ্ছে, আমরা এর আগের অধ্যায়ে বলেছি হিমোগ্লোবিনের 2টা অংশ, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। এবং এই হিম অংশের সাথে কিন্তু অক্সিজেন যুক্ত হয় এবং অক্সিজেন পরিবাহিত হয়, এবং এই হিম অংশের 33.33% হচ্ছে লৌহ। পূর্ণবয়স্কদের সমগ্র রক্তে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। এখন আপনারা বলতে পারেন যে মাত্র 4 থেকে 5 গ্রাম লৌহ, এটাই কিন্তু আমাদের শরীরের জন্য এনাফ, বরং এর থেকে যদি বেশি থাকে সেটাই আমাদের শরীরের জন্য খারাপ হবে। ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফট, এটা কি? এই ক্লোরাইড শিফটটা হচ্ছে এই যে আমাদের দেহে একটু আগে যে আমরা পড়লাম যে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, সেটার মধ্যে আমরা পড়েছিলাম যে কার্বনিক অ্যাসিড H2CO3।
এখন এই কার্বনিক অ্যাসিডটা হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নে পরিণত হয় এবং এই বাইকার্বনেট আয়নটা লোহিত রক্তকণিকার অভ্যন্তরে প্রবেশ করে এবং সোডিয়ামের সাথে যুক্ত হয়ে এবং যখন বাইকার্বনেটটা লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করতেছে তখন কি হয় যে সোডিয়াম আয়ন বের হয়ে যায় লোহিত রক্তকণিকার থেকে এবং সেই সোডিয়াম আয়নের পরিবর্তে ক্লোরাইড আয়ন লোহিত রক্তকণিকায় প্রবেশ করে এবং এই যে বাহির থেকে একটা আয়নের পরিবর্তে আরেকটা ক্লোরাইড আয়ন হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করতেছে, এই প্রক্রিয়াটাকেই বলছি আমরা ক্লোরাইড শিফট। এটা একটা বিস্তর প্রক্রিয়া যেটা আমি পুরোভাবে এক্সপ্লেন করলাম না, কারণ এটা আপনাদের এইচএসসি তে সৃজনশীলে আসতো। এটা আমাদের ইয়ার জন্য অ্যাডমিশনের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, শুধু আপনারা জেনে রাখবেন যে ক্লোরাইড শিফট টার্মটা কি। এরপরে আসি হচ্ছে সাইনাস। কি? সাইনাস হচ্ছে আমাদের মুখমণ্ডলে অবস্থিত কয়েকটা গহ্বর এবং এই গহ্বরগুলো হচ্ছে 4 ধরনের: ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েড এবং স্ফেনয়েড। এবং এই গহ্বরে যদি কোনোভাবে ব্যাকটেরিয়া বা ঠান্ডা লাগা জনিত কারণে প্রদাহের সৃষ্টি হয় সেটাকে আমরা বলি হচ্ছে সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস। ক্রনিক সাইনোসাইটিস কি? যে সাইনোসাইটিস গুলোর 2 মাসের বেশি সময় লাগে নিরাময় হতে, অর্থাৎ এটা কিন্তু সহজে নিরাময় হয় না। এরপর হচ্ছে 4 মাস থেকে 4 বছর বয়সের শিশুদের ওটাইটিস মিডিয়া বেশি হয়। ওটাইটিস মিডিয়া কি? সেটা হচ্ছে মধ্যকর্ণের এক ধরনের প্রদাহজনিত রোগ। মধ্যকর্ণ অর্থাৎ বিভিন্ন অঙ্গাণু যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস ইত্যাদি বা ঠান্ডা লাগা জনিত কারণে যদি মধ্যকর্ণের প্রদাহের সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি ওটাইটিস মিডিয়া এবং এটা কিন্তু 4 মাস থেকে 4 বছর বয়সী শিশুদের সবচাইতে বেশি হয়। এরপর আমরা আসি ধূমপায়ীদের কয়েকটা অসুখ সম্বন্ধে বা জটিলতা সম্বন্ধে। ধূমপায়ীদের সবচাইতে বেশি ক্ষতি হয় কিন্তু ফুসফুসের, অর্থাৎ ধূমপায়ীরা যে ধূমপান করে সে সিগারেটের ধোঁয়া কিন্তু ফুসফুসের সবচাইতে বেশি ক্ষতি করে থাকে। এর মধ্যে কয়েকটা হচ্ছে এমফাইসেমা, ফাইব্রোসিস এবং উদ্গারী কাশি। এমফাইসেমা কি? সেটা হচ্ছে এই যে অ্যালভিওলাস কিন্তু সিগারেটের ধোঁয়ার জন্য অনেক সময় ফেটে যায়, ফলে ফুসফুসে ফাঁকা স্থানের দেখা যায়, যে অনেক জায়গায় দেখা যায় যে ফুসফুস একদম ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ ওখানে কোনো অ্যালভিওলাস নাই, অর্থাৎ ওখানে অ্যালভিওলাস ফেটে গেছে, আর এটা হয় হচ্ছে সিগারেটের ধোঁয়ার জন্য এবং এই অবস্থাটাকে আমরা বলছি এমফাইসেমা। এরপর আসা হচ্ছে ফাইব্রোসিস। ফাইব্রোসিসটা কি? সেটা হচ্ছে ফুসফুসের অ্যালভিওলাসের প্রাচীরটা কিন্তু প্রচন্ড পাতলা হয়, সে কারণে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সুন্দরভাবে ব্যাপন হতে পারে। কিন্তু এই যে সিগারেটের ধোঁয়ার জন্য ধূমপায়ীদের অ্যালভিওলাসের প্রাচীরটা অনেকটা পুরু হয়ে যায় এবং পুরু হওয়ার জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন ঠিকভাবে আদান প্রদান হয় না এবং এই অবস্থাটাকে আমরা বলছি ফাইব্রোসিস। এরপরে আসে উদ্গারী কাশি। উদ্গারী কাশি কি? যদি কাশির বা মিউকাসের সাথে রক্ত নির্গত হয় বা লাল রং গোলাপি রঙের কিছুটা হচ্ছে গোলাপি বর্ণের কিছুটা রক্তের মতো দেখা যায়, সেটাকে আমরা বলছি হচ্ছে উদ্গারী কাশি। এবং এছাড়াও কিন্তু ধূমপায়ীদের অনেক ধরনের জটিলতা দেখা যায়, তার মধ্যে এই 3টা অন্যতম এবং এই 3টা কিন্তু আস্তে আস্তে ধূমপায়ীদের হচ্ছে ক্যান্সারের দিকে ঠেলে দেয়। ধূমপায়ীদের ফুসফুসের ক্যান্সার যেটাকে বলে বা লাং ক্যান্সার। তাহলে এই ছিল আমাদের লেকচার 7।
আশা করি সবার লেকচারটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মেডিবির সাথে থাকবেন। ধন্যবাদ।